মৌমিতা শ্বশুরবাড়ি থেকে ফেরার পর থেকে তুবার মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে। রাইমার সাথে কৌশিকের স্বাভাবিক আচরণ তুবা কিছুতেই মানতে পারছে না। কৌশিক জানে রাইমা ওকে নিয়ে মনে মনে সংসার করার স্বপ্ন দেখছে, কৌশিককে পছন্দ করে জানার পর তো কৌশিকের তাকে এড়িয়ে চলা উচিত, তা না করে আরো ঘেঁষাঘেঁষি করছে। ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না তুবা। ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু বাপ চাচার ভয়ে গলা থেকে আওয়াজ দিয়ে পড়তেও পারছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁটির মতো বিছানায় বসে আছে রিয়া ও মমিতা। ডেকে গেছে কিন্তু তুবা কারো সাথে নিচে যায়নি। মমিতার স্বামী রাতুলও ডেকে গেছে, তুবা তবুও ঘর থেকে বের হয়নি। নিচে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে, হইচই করছে। তুবা দোতলা থেকে সব শুনতে পেল, কিন্তু মনের রাগে আর আড্ডায় সামিল হতে। সন্ধ্যা পেরিয়ে রাত তখন ৮টা। এই সময় বাড়ির সবাই একসাথে ডিনার করে। এ বাড়ির বহু বছরের পুরনো নিয়ম, সকালে এবং রাতে সবাই একসাথে খাবার খায়। দুপুরে যার যার কাজে থাকায় ওই একবেলা আলাদাভাবে খেয়ে নেয়। সেই রেস ধরে ৮টার পরেই তুবার ঘরের দরজায় ঢোকা পড়ল। তৌহিদ ভুইয়া ভারী কণ্ঠে ডেকে উঠলেন, তুবা, আম্মু, তাড়াতাড়ি বাবার সাথে নিচে এসো, তোমার বড় চাচ্ছ ডাকছে। বাবার কণ্ঠস্বর শুনে ধরে রাখা শক্ত মন নরম হয়ে এলো তুবার। বড় চাচুর হুমকি অমান্য করার স্পর্ধা এবারের কারণ। সেই স্পর্ধা তুবা দেখাবে কিভাবে? তাই অগত্যা তাকে নিচে নামতে হলো। বাবার সাথে গুটি গুটি পায়ে নিচে আসার পর দেখা গেল ড্রয়িং রুমে পায়চারি করতে থাকা বিচলিত কৌশিককে। কোনো কারণেই ছটফট করছে ছেলেটা। তুবাকে নিচে নামতে দেখেই লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো। তুবা চেয়ার টেনে বসতেই ঠিক পাশের চেয়ারটা টান দিয়ে বসে পড়ল কৌশিক, যেখানে এতক্ষণ ধরে তুবার জন্য অপেক্ষা করছিল। কৌশিক পাশাপাশি বসে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল, এরপর ঘাড় ঘুরিয়ে পুনর্দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা এক সেকেন্ডের জন্যও তাকাচ্ছে না, বড় কঠিন শাস্তি দিচ্ছে কৌশিককে। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? কৌশিকের ভাবনায় ছেদ ঘটালো তুবার মা ময়না বেগমের ডাকে। তিনি আদুরের সুরে প্রশ্ন করলেন, রুটি দেব নাকি পরোটা আব্বু? কৌশিকের ধ্যান ভাঙলো, নড়ে চড়ে বসে বলল, পরোটা দাও চাচি। ময়না বেগম 3টে ঘিয়ের পরোটা কৌশিকের প্লেটে তুলে দিল। পাশ থেকে তুবা বলে উঠল, আমাকে রুটি দিও তো আম্মু, আমি পরোটা খাবো না। মেয়ের কথা শুনে ভ্রু কুঁচকালেন ময়না বেগম, অবাক হয়ে বললেন, ও মা, তুই আবার কবে থেকে পরোটা রেখে রুটি খাওয়া শুরু করলি? তুই তো রুটি খাস না। খাই না, আজ খাবো, দাও তুমি। তুবার হাব ভাব সূক্ষ্ম চোখে পরখ করছেন মৌমিতা। তুবার খাদ্য তালিকায় ভিন্নতা দেখে প্রশ্ন করেই বসল, এই তোর কি হয়েছে রে? ভূতে ধরেছে আপু, তোমাকে নিশ্চয়ই ভূতে ধরেছে, তাই তো এমন অদ্ভুত ব্যবহার করছে। টেবিলের অপর পাশ থেকে নীরব খিলখিল করে হেসে বলল। নীরবের মা নাইমা বেগম ছেলের পিঠে থাপ্পড় দিয়ে চুপ করতে বললেন। জামাল সাহেব ভারী কণ্ঠে ধমকে উঠলেন, থামবে তোমরা? আমার বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি যে অপশান দিচ্ছ? বাচ্চারা যা খেতে চাইবে তাই দিবে, না থাকলে রান্না করে এনে দেবে। ছোট বউ, তুবা যা চাইছে দাও, আর খাওয়ার সময় কম কথা বলবে সবাই, ঠিক আছে? জামাল সাহেবের গম্ভীর কণ্ঠ শুনে চুপ হয়ে গেল সবাই। ময়না বেগম তুবার পাতে একটা রুটি দিয়ে চলে গেলেন, কারণ তিনি জানেন ঝোঁকের বসে চাইলেও এই মেয়ের অর্ধেক রুটিও খাবে না। সবাই যার যার মতো খাওয়ার ব্যস্ত হওয়ার পর তুবা অরুচি নিয়ে রুটি চিবোতে লাগলো। বিষয়টা কেউ খেয়াল না করলেও কৌশিকের নজরে ঠিক পড়েছে, এবং কৌশিক খুব ভালো করেই জানে তুবা ওর ওপর জেদ করেই রুটি নিয়ে বসেছে। মেয়েটার খাওয়া নিয়ে ছেলে মানুষই একদম পছন্দ হলো না কৌশিকের। সে নিজেও আর ঠিক মতো খেতে পারলো না। রাত তখন 2টা ছুঁইছে। ভুইয়া মন্দিরের সকল সদস্য ঘুমে বিভোর। প্রতি রাতে এই সময়টা হলো কৌশিকের একান্ত প্রহর। নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো কৌশিক। দোতলা থেকে উঁকি দিয়ে একবার নিচে দেখে নিল, সবগুলো ঘর অন্ধকার, অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম।
দোতলা বাড়িটাতে বড়রা সবাই নিচে থাকে আর বাচ্চারা 4 জন থাকে দোতলায়। এতে অবশ্য কৌশিকের একটু সুবিধাই হয়েছে, হুট করে বড়দের চলে আসার ভয় নেই। কৌশিকের পাশের ঘরটা তুবার। কৌশিক নিচে একবার নজর ঘুরিয়ে সোজা চলে গেল তুবার ঘরে। দরজার সামনে 2 আঙ্গুলে দরজা টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। তুবা তখনও জেগেই ছিল, পেটে ক্ষুধা নিয়ে সে আবার ঘুমাতে পারে না। তখন একটা রুটির 4 ভাগের 1 ভাগ খেয়ে ঘরে চলে এসেছে, এখন ক্ষুধায় পেট চেপে ধরে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ায় নড়ে চড়ে বসলো তুবা। সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে তার ঘরে কে আসতে পারে, তাই জেদ ধরে আর দরজা খুলল না, সেভাবেই বসে রইল। খানিক পর কৌশিকের গম্ভীর আওয়াজ এলো, তোবা দরজা খোল। খুলবো না, আপনি যান তো। তৎক্ষণাৎ রেগে জবাব দিল তুবা। কৌশিক মাথা দুলিয়ে হাসলো, দ্বিতীয়বার আর ডাকলো না। উল্টো ঘরে ঘুরে গটগট পায়ে দরজার সামনে থেকে চলে গেল। মিনিটের মধ্যে কোনো আওয়াজ না শোনায় কান পেতে দিল তুবা। না, দরজা থেকে কোনো শব্দ আসছে না। আচমকা কিছু একটা মনে পড়ায় ভঙ্গিতে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করে ছুটলো ব্যালকনির দিকে। পাশাপাশি ঘর হওয়ায় তুবা এবং কৌশিকের ঘরের ব্যালকনি কাছেই। তুবা যখন ব্যালকনিতে পৌঁছচ্ছে ততক্ষণে কৌশিক নিজের ব্যালকনি থেকে তুবার ঘরের ব্যালকনিতে লাফ দিয়েছে। কৌশিককে লাফ দিতে দেখে আটকে উঠল তুবা। দুটো ব্যালকনির মাঝে প্রায় দু তিন হাত দূরত্ব। লাফ দিতে গিয়ে কৌশিক যদি পড়ে যায়। তুবার ভয়কে সত্য করে কৌশিকের পা পড়ল ব্যালকনির একদম কোনায়। ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে কাছে এলো তুবা। কৌশিকের হাতটা ধরে টান দিয়ে নিচের দিকে নিয়ে গেল। পড়তে পড়তে বেঁচে গেল কৌশিক। কৌশিকের নিরাপত্তা নিশ্চিত হতেই তুবার বুকে হাত রেখে হাঁপালো। প্রচন্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। তুবা এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো কৌশিক, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স জান, শান্ত হও, আমি ঠিক আছি। এই পর্যায়ে তুবা তেতে উঠল। ঘুরেই কৌশিকের বুকে এলোপাথারি কিলঘুষি মারতে লাগলো। ওর নরম হাতের কিলঘুষিতে কৌশিকের থোড়াই ব্যথা লাগছে এবং বুকে সুড়সুড়ি লাগছে। কৌশিক হেসে তুবার 2 হাত ধরে পেছন দিকে মুড়িয়ে ফেললো। তুবার বুক ঠেকলো কৌশিকের প্রশস্ত বুকে। নিজের সাথে মিশিয়ে নিয়ে কৌশিক বলল, এইসব কি? হ্যাঁ, মনে হচ্ছে বুকে কেউ তুলোর বল দিয়ে বাড়ি মারছে। সুসুই লাগছে তো। আপনি খুব খারাপ। কেন করলেন এমন? পড়ে গেলে কি হতো? মোচামুচি করতে করতে বলল তুবা। বিপরীতে কৌশিক নাটকীয় ভঙ্গিতে বলল, আসলেই তো, কি হতো পড়ে গেলে? মরে যেতাম। এই রে, তুই তো বিধবা হয়ে যেতিস। আচমকা কৌশিকের মুখের মরার কথা শুনে ছটফটানি থেমে গেল তুবার। ছলছল চোখে তাকালো কৌশিকের দিকে। পরপরই ঠোঁট ভেঙে কেঁদে ফেললো। তুবাকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল কৌশিক। তাড়াহুড়ো করে তুবার গাল 2 হাতে আঁকড়ে ধরে বলল, এই জান, কাঁদছিস কেন? আরে মজা করলাম তো। এমন মজা কেন করবেন? আচ্ছা বাবা, সরি, আর করবো না। এবার চুপ হয়ে যা। তুবা তবুও কেঁদেই চলছে। কৌশিক ব্যতিব্যস্ত হয়ে বলল, সরি বললাম তো, তবুও থামবি না? ঠিক আছে, তাহলে আমার কায়দায় আমি কান্না থামাই। মুখ থেকে আর একটা শব্দ বের হতে দিল না তুবার। ছটফটানিও থেমে গেল মুহূর্তে। মিনিটের ব্যবধানে কান্নার কথা ভুলেই বসলো তুবা। কৌশিক সময় নিয়ে সরে এলো। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ছেড়ে দিল। ফিসফিস করে বলল, বলেছিলাম না, কাঁদলেই কষে চুমু দেবো। আবার কাঁদ, আবার চুমু দেবো। আমার কিন্তু ভালোই লাগে। বিনিময়ে কোনো জবাব দিল না তুবা। মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল। কৌশিক হাসলো। সামান্য কথা বলাতেই এত রাগ? কথা বলবেন কেন? ভুল হয়ে গেছে মহারানী, আর কোনোদিন আমার সাথে কথা বলবো না। মাফ করুন আমাকে। এখন আপনার রাগ ভাঙাতে কি করতে পারি? কড়া করে আদর করে দেব? বারণ করলে শুনবেন? কখনোই না। আমার বউকে আমি আদর করব, বারণ শুনবো কেন? তুবা জবাব দিল না, মুখ ঘুরিয়ে নিল। কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু হ্যাটেল আদর করবো, একেবারে সর্বোচ্চ লেভেলের আদর। গট ইট? আপনি ভীষণ অসভ্য। বউয়ের কাছে অসভ্য হওয়া জায়েজ ম্যাডাম।
তুবা প্রসঙ্গ পাল্টালো। এত রাতে কেন আসলেন? আমার অভিমানী বউটা সারা রাত না খেয়ে থাকবে সেটা কি করে মেনে নি? তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি উইথ হট টমেটো সস, সঙ্গে এই হট চিলিটাও আছে, টেস্ট করে দেখতে পারিস। ব্যালকনিতে লাফ দেওয়ার সময় কৌশিকের হাতে একটা বক্স ছিল, যেটা তুবা তখন খেয়াল করেছে। কৌশিকের এই ছোট ছোট কেয়ারগুলো তুবাকে বারবারই মুগ্ধ করে। তুবার বিষয়ে তিল পরিমাণ কোনো কিছুই কৌশিকের নজর এড়ায় না। এই দিক থেকে তুবা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। কৌশিক তুবাকে নিয়ে ব্যালকনির মেঝেতে বসে পড়ল। নিজের পা মেলে বসে তুবাকে নিজের হাঁটুর ওপর নিজে পা মেলে বসে তুবাকে নিজের হাঁটুর ওপর মুখোমুখি করে বসালো। মাঝারি বক্সটা খুলে তুবার সামনে এগিয়ে দিল। পছন্দের খাবার চোখের সামনে দেখে লোভে চোখ চকচক করে উঠল তুবার। এক প্রকার হামলে পড়ল চিকেন ফ্রাই এর ওপর। কৌশিক নিমেষে তাকিয়ে রইল তুবার পানে। পুরো একটা চিকেন ফ্রাই শেষ করে তুবা দ্বিতীয়টা হাতে দিল। পুরো একটা চিকেন ফ্রাই শেষ করে তুবা দ্বিতীয়টাতে হাত দিল। কৌশিকের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? কৌশিক ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। ধীরে সুস্থে টমেটো সসে আঙুল ডুবিয়ে তুবার ঠোঁটের কোণে লাগিয়ে দিল। বাঁকা এসে নিজের পুরুষালী ঠোঁট চেপে ধরল তুবার মুখে লাগানো সসে। তুবা অবশেষে দুই চোখ বন্ধ করে নিল। এক হাতে খামচে ধরল কৌশিকের পিঠের শার্ট। কৌশিক সময় নিয়ে জিভ দিয়ে তুলে নিল সসের অংশটুকু। চোখে মুখে তার তৃপ্তির আভাস। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিকেন নয়, আমি তো তোকে খাবো। তাড়াতাড়ি খাওয়া শেষ কর যান, আমার আদর করতে অনেক সময় লাগবে।